রাত 1:15। আবছা আলো আলোকিত কাচের আবদ্ধ বারান্দা দাঁড়িয়ে নিচ্ছন্নভাবে কথা বলছে রিত। গায়ে কালো টি শার্ট, কালো ট্রাউজার জড়ানো, এক হাতে পকেটে গুজে অন্য হাতে চেপে ধরে মনোযোগ সহকারে ধীর স্বরে ফোনে কথা বলছে সে। হৃদের ব্যস্ত ফোনে আলাপি প্রকাশ করছে এই ফোনটি তার জন্য কতটা জরুরি। মায়া বিনা শব্দে হৃদের পিছনে এসে দাঁড়ালো। হৃদকে হারানোর ভয় জেঁকে বসেছে মনে। বিশ্বাস অবিশ্বাসের খেলাঘর দহনে পুড়ছে মায়ার মন। মন ভাঙা কান্নায় তখনও দু চোখের পাতা ঘুম নেই। হৃদ মায়াকে বিয়ে করতে চায় না। হৃদের এই ছোট্ট একটা স্বীকারোক্তিতে মায়া এখন দম মেরে আছে। ঘুমট কান্নায় কান্নায় অপেক্ষা করছে উপযুক্ত সময়ের জন্য। মায়া হৃদের সাথে পুনরায় এই বিষয়ে কথা বলতে চায়, তাই তখন চুপ থেকে আর কথা বাড়ালো না হৃদের সাথে। হৃদকে ঠান্ডা পানি দিয়ে অপেক্ষা না করে নিঃশব্দে নিজের রুমে চলে এসেছিল ছন্ন ছাড়া পায়ে। বুক ফাটা তীব্র আর্তনাদে চাপা কান্নাগুলো আটকাতে না পেরে বালিশে মুখ গুজে বিগত সময় ধরে কাঁদল মায়া। হৃদ মায়াকে চায় না, মেহুকে চায়। এমন একটা ভয় মায়ার মধ্যে ইতিমধ্যে বেশ ভর করে ফেলেছে হৃদকে নিয়ে। ততক্ষণে হৃদও গোসল সেরে ডিনার করে নিজের রুমে এসে ফোন আলাপে ব্যস্ত হয়ে পড়ল। মায়া এদিকে বিশেষ একটা নজর দিল না। মায়াকে নিজের রুমে না পেয়ে ভাবল হয়তো মায়া ঘুমিয়ে পড়েছে, তবে মায়া রাখা ঠান্ডা পানি পান করছিল তখন। এরপর থেকে সে বারান্দায় দাঁড়িয়ে ফোন আলাপ মগ্ন। যা দারুণ, মায়া উপস্থিতিটা টের পেল না। গায়ে লেমন কালারের জামাটা, ওড়নাটা দু কাঁধে ছড়িয়ে পড়ায় মায়া। ওড়নার এক পাশে দু হাতে মুষ্টিবদ্ধ করে বেশ কিছুক্ষণ হৃদের পিছনে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। চোখ মুখ ফোলা ফোলা ভাব, অনেকটা কান্নার ফলে। মায়া প্রায় 10 মিনিট সময় হৃদের পিছনে দাঁড়িয়ে থাকে। হঠাৎ পিছন থেকে হৃদের টি শার্ট টেনে ধরে শক্ত করে। হৃদ খানিকটা চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই আবছা আলোয় চোখে পড়ল নত মস্তিষ্কে মায়াকে। হৃদ কপাল কুঁচকে মায়ার দিকে তাকালো, কিন্তু তখনও টুকটাক ফোনে আলাপ চলছিল তার। হৃদ নত মস্তিষ্ক মায়াকে দিকে আদুরি এক হাত বাড়িয়ে দিতে মায়া ধীর পায়ে এগিয়ে আসলো হৃদের বক্ষতলে। দুহাত হৃদের পেটে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো অশান্ত মন। হৃদ নিজের এক হাত মায়ার পিঠ উপরে রাখলো, মায়াকে বুকে জড়িয়ে ধরে আদুরি ঠোঁট ছোঁয়ালো মায়ার মাথায়। মায়া নড়াচড়া করল না। অশান্ত মন স্থির হয়ে দাঁড়িয়ে রইল হৃদকে জড়িয়ে ধরে। হয়তো হৃদের ফোন আলাপ শেষ হবার অপেক্ষায় আছে সে। হৃদ আরও কিছুটা সময় নিয়ে নিজের ফোন আলাপ শেষ করে বারান্দার কাউচের ওপর ফোনটি হালকা ঢিল মেরে রাখল। দুহাতে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও আদুরি ঠোঁট ছোঁয়ালো মায়ার মাথায়। শান্ত স্বরে বলল, কি হয়েছে সোনা, ঘুম আসছে না? হৃদ আদুরি গলায় ঠোঁট ফুলে কেঁদে উঠল মায়া। হৃদের বুকে নিজের মুখ চেপে ধরে কান্নায় ভেজা গলায় বলে উঠল, আমরা আরেকবার বিয়ে করলে না কি হয়? মায়া কান্না, মায়ার আকুতি বুঝল হৃদ, কিন্তু মায়ার তীব্র ভয়টা তখনও বুঝতে পারল না। হৃদ শান্ত স্বরে পুনরায় বলল, করছি তো বিয়ে। এত বিয়ে করে কি করব? তুমি তো এমনি আমার বউ, তাই না? বিয়ে করলে আমার বউই থাকবা, না করলে আমার বউ থাকবা। তাহলে এত বিয়ে দরকার কি লক্ষ্মী? লুকোচুরি বিয়ে না তো? প্রকাশ্য একটাবার বিয়ে করুন না প্লিজ। সবাইকে বলুন না আমি আপনার বউ, আর আপনি আমার সাথে সংসার করবেন। মায়ের কথা হৃদ দীর্ঘশ্বাস ছাড়ল। মায়াকে দুনিয়ার সামনে সে কখনোই আনতে পারবে না, তার নির্দিষ্ট দুটো কারণের জন্য। অকারণে সে কখনো কিছু করে না, আজও করবে না। মায়াকে নিয়ে যে বিন্দু পরিমাণ রিস্ক নিতে ইচ্ছুক নয়। হৃদের মায়াকে জড়িয়ে নিয়ে কাউচের উপর বসালো। মায়াকে টেনে নিজের কোলে বসিয়ে পিছন থেকে মায়ের পেট জড়িয়ে ধরে থুতনি রাখলো মায়ার কাঁধের ওপরে। মায়া কেঁপে উঠতে হৃদের হাতে বাঁধন আরও শক্ত করলো। মায়াকে বোঝাতে চাইল হৃদ পরিস্থিতি সম্পর্কে। মায়া উন্মুক্ত কাঁধে নিজের ঠোঁট ছুঁয়ে মায়ার চুল নিজের নাক ডুবিয়ে বলে ওঠে, হৃদ, তোমাকে দুনিয়ার সামনে নিজের বউ বলে পরিচয় দাও মানে?
তোমার পায়ে শিকল পরানো আর নিজের মাথা বন্দুক ঠেকানো। আমার প্রফেশন আমাকে কখনোই সংসারী হতে দিবে না কারোর সাথে। এমনিতেও তোমার উপর দুবার অ্যাটাক হয়েছে। আমার শত্রুপক্ষরা আন্দাজে তোমার উপর হামলাগুলো করেছিল। তারা শিওর ছিল না যে তোমার সাথে আদৌ আমার কোনো সম্পর্ক আছে কি না। তাহলে বুঝো, যেখানে তারা আন্দাজের ওপর এতটা উত্তেজিত হয়ে তোমাকে মারার চেষ্টা করে, সেখানে যদি তারা শিওর হয় যে তুমি আমার বউ, তাহলে তোমার বাহিরে বের হওয়া মুশকিল হয়ে যাবে। আমার না চাইতেও তোমার পড়াশোনা, তোমার বাইরে বের হওয়াটা বন্ধ করে দিতে হবে, যেটা আমি কখনোই করতে চাই না আপাতত। এমনিতেও একটা সময় সবাই জেনে যাবে আমি সংসার করছি বা আমার বউ আছে। ততদিন তুমি ইন্টার কমপ্লিট করে নিতে পারবে। ততদিন বিষয় অন্তত আমি লুকিয়ে রাখতে চাই তোমার সেফটির জন্য। এই মুহূর্তে তোমাকে দুনিয়ার সামনে নিজের বউ বলে পরিচয় দেওয়ার মানে তোমাকে আমার নজরবন্দিনী করে রাখা সারা জীবন। সারাক্ষণ টেনশনে থাকতে হবে তোমার সেফটি নিয়ে। আর দ্বিতীয় কারণটা হলো, বিয়ে নামক শব্দটা আমার জীবনে প্রতিবারই অশুভ হয়ে এসেছে। আমি অনেক কিছু হারিয়েছি এই বিয়ে নামক শব্দটাতে জড়িয়ে। তোমার সাথে আমার প্রথমবার বিয়েতে নিজের বাবা মাকে হারিয়েছি। আমাদের দ্বিতীয় বিয়েতে আমার দুজন অলমোস্ট মরতে মরতে বেঁচে ছিলাম সেই দিন। তাই তৃতীয় বিয়েটা আমি কখনোই করতে চাই না রিত। আমি জানি এবার আমার দ্বিতীয় বিয়ে করার মানে কোনো না কোনো কাল নেমে আসবে আমাদের জীবনে। নিশ্চিত রূপে নতুন করে কাউকে হারাতে পারবো না আমি। বিয়ে নামক শব্দটা আমার জন্য শুভ নয় রিত। আমি বিয়ে নামক শব্দটাতে আপাতত ভয়াত্ম। জীবন পাওয়া আর না পাওয়া গল্প থেকেই থাকে। তবে আমি এই মুহূর্তে স্বচ্ছ সুখী জীবন চাই, হোক সেটা লুকোচুরি সংসার। আপত্তি কী তাতে? হৃদের দীর্ঘ কথা মায়ার মন নরম হয়ে আসলো। নিজের জেদ থেকে নড়ল না মায়া। মেহুর কথাগুলোই বেশ করে মাথা রাখলো মায়া। হৃদের বোঝানো কথাগুলো মায়ার মনে ধরলেও তার মাথায় ধরে রাখতে পারল না। মায়া আপত্তি করে বলে, আমার আপত্তি আছে এতে। যা হবার হবে আমার। তারপর আমি প্রকাশ্যে বিয়ে করতে চাই আপনাকে। পায়ের শিকল বলে হলেও আমি দুনিয়ার সামনে আপনার বউ বলে পরিচিত পেতে চাই। মরলে মরব, বাঁচলে বাঁচব। তারপরও আমাকে সমাজের সামনে নিজের স্ত্রী বলে স্বীকৃতি দিন প্লিজ। মায়ের পরপর অবুঝ কথা। হৃদের মেজাজ বিগড়ে যাওয়া কারণ হচ্ছে এই মুহূর্তে মায়াকে শাসিয়ে হৃদ খিটখিট শক্ত গলায় বলে, হৃদ, কেন আমাদের সুন্দর সম্পর্কটাকে নষ্ট করতে চাইছো তুমি? কেন নিজেকে আমার থেকে দূর করতে চাইছো? সমাজের কাছে আপনার স্ত্রী হিসেবে স্বীকৃতি চাইলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে মিস্টার ভিলেন। আপনি আমাকে দূরে সরিয়ে দিবেন। মায়ার কথায় কাট কাট উত্তর করল হৃদ, জোরাজুরি আমার পছন্দ না হৃদ। তুমি এবার জোরাজুরি করছো, এতে করে অবশ্যই আমাদের সম্পর্কটা নষ্ট হতে পারে। আমাদের মধ্যে দূরত্ব আসতে পারে যদি তুমি এই টপিকটা এখানে বন্ধ না করো। হৃদের প্রতি তীব্র অবিশ্বাসের ঘর করল মায়ার মনে। হৃদের মায়াকে বিয়ে না করার কারণগুলো মায়ার মস্তিষ্ক তখনও আঘাত করতে পারল না, বরং আঘাত করেছে মেহু বলার কথাগুলো। হৃদ কখনোই রাজি হবে না মায়াকে বিয়ে করতে, বরং মায়াকে কিছু অহেতুক যুক্তি দেখিয়ে বোঝানোর চেষ্টা করবে হৃদ। যেমন হৃদ বিয়ে করা থেকে নাহুস করবে, সমাজের দোহাই দিবে, মায়াকে হারানোর ভয় দেখাবে ইত্যাদি। হলো তাই। মেহুর কথা অনুযায়ী হৃদ সেই সবটাই বলল, যেটা পূর্ব থেকে মেহু মায়াকে বলে সাবধান করেছিল। হৃদের কথার সাথে মেহুর বলা কথাগুলো অনেকটাই মিল পাওয়া মায়া হৃদের প্রতি অবিশ্বাস্য জন্ম নিল ধীর। যার রেশ টেনে মায়া বলে বসল কিছু অহেতুক যুক্তিহীন কথা হৃদকে। আপনি আমার ছিলেন, কবে যে দূরত্ব আসবে? আপনি আমার কখনই ছিলেন না। আপনি মেহু আপুর ছিলেন, আজও আছেন। আমি আপনার পিছনে পড়ে আছি বলে আপনি আমাকে নিজের কাছে ভিড়ান দাদা দাদির মন রক্ষাতে। আমি জানি আপনার মন আমার প্রতি ভরে গেলে আপনি আমাকে
নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলবেন আর যাতে সহজে আমাকে ছেড়ে দিতে পারেন সেজন্য নিজের স্ত্রী হিসেবে সমাজের কাছে আমাকে স্বীকৃতি দিতে চাইছেন না, এই তো? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, আপনি শুধু আমাকে ব্যবহার। মায়া ফুফে হুহু শব্দ করে কেঁদে ওঠে, কাঁদে তীব্র কামড়ের ব্যথায়। মায়ার কথায় হৃদের টকবগিয়ে ওঠা রাগটা দমন করতে না পারে হিংস্র প্রকাশ পায় মায়ার কাঁধের ওপর। মায়া ঝাপটে নড়াচড়া করতে চাইল, কিন্তু হৃদের হাত থেকে ছুটতে ব্যর্থ হয়ে হু হু করে কেঁদে হিসকি তুলে কোনো রকম বলে, আপনি আমাকে আঘাত করেই মারতে চাইছেন মেহু আবুকে বিয়ে করার জন্য, আমি বুঝি তো। মায়া ফুঁপে ওঠা কাদার মধ্যে দিয়ে হৃদ মায়ের কাঁধে ছেড়ে দিয়ে শক্ত হাতে মায়ার গাল চেপে ধরে আবছা আলোয় মায়াকে নিজের মুখোমুখি ধরে রাগে রি করে বলে, একদম তাই, তোমাকে মারতে চাই আমি, তোমাকে মেরেই আমি মেহুকে বিয়ে করব। তোর মতো গদ্ধব বেঁচে থেকে কি করবি? শুধু আমাকে টেনশনে রাখবি? হৃদের শক্ত হাতের থাবায় মায়ার দুগালে মারি চেপে গিয়ে ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। মায়া ফোলা ফোলা চোখের কানের বেয়ে অজর ধারায় জল গড়াতে লাগলো। হৃদের কোলে বসে থাকা অবস্থা মায়া জোরাজুরি করে হৃদ থেকে নিজের গাল ছাড়ানোর চেষ্টা করলো অশান্ত ন্যায় ছটপট করতে করতে। এতে করে মায়া বিশেষ একজন সফল হলো না হৃদের শক্তি সামর্থ্যের সাথে। হৃদ ছাড়ল না মায়াকে, বরং হৃদের হাতে বাঁধন আরও ধীর হতেই মায়া নেতিয়ে পড়ল। মাথা ছেড়ে দিতে হৃদ মায়ের গাল ছেড়ে দিয়ে মাথা আঁকড়ে ধরল পড়ে যাওয়া থেকে। হৃদ রাগান্বিত হাতে মায়াকে টেনে নিজের বাহুতে ফেলতে মায়া বড় বড় শ্বাস ফেলে পুনরায় ডুকরে কেঁদে উঠল হৃদের বাহুতে মাথা ঠেকিয়ে। কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে বলে, আমাকে মারা দরকার নেই, আমি এমনিতে চলে যাব আপনার জীবন থেকে, আর কখনো আসবো না আপনার জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে। আপনি মেহু আপুকে চাই, তাই তো? তাহলে ওনাকে নিয়ে থাকুন। আমি মায়ের কথাগুলো আর শেষ করতে পারল না, তার আগেই লুটিয়ে পড়ল ফ্লোরে। হৃদ মায়াকে ততক্ষণে নিজের কোলে থেকে ফ্লোরে ফেলে দিল। আকস্মিক ঘটনায় খেদ হারিয়ে উল্টে পড়ায় মায়ের কপাল ভাসল ছোট টেবিলের কোণায়। তীব্র মাথায় কুকড়ে উঠতে নিজের কপালে তরল কিছু আবিষ্কার করল মায়া। হয়তো গরম রক্ত হবে। মায়া হাত বাড়িয়ে ছুঁয়ে দেখার আগে পুনরায় হৃদের হিংস্র আঘাতে শিকার হলো সে। আবছা আলো হৃদ মায়ার বাহু টেনে নিজের মুখোমুখি ধরে হিংস্র প্রকাশ করে বলে, তেজ দেখাস আমার সাথে? ছেড়ে চলে যাবি? ভয় দেখাস? হৃদ খান তোর জন্য পাগল? তোকে ছাড়া হৃদ খানে চলবে না, দিন কাটবে না, মরে যাবে সে? তোর কি মনে হয় সামান্য একটা মেয়ের জন্য হৃদ খান পাগল বসে আছে? তোকে ছাড়া থাকতে পারবো না আমি? খুব ভালোভাবে থাকতে পারবো, তোর মতো নারী আমার দরকার নেই, যা তুই। কথাটা বলে হৃদ পুনরায় মায়াকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। মায়া ফ্লোরে উপুর হয়ে পড়ে ডুকরে কেঁদে ওঠে কষ্টে। নিজের ভালোবাসা, নিজের স্বপ্ন, নিজের সংসার সব কিছু যেন স্বচ্ছ কাচের ন্যায় ঝরঝর করে ভেঙে পড়ছে মায়ার জীবনে। হৃদকে পেয়েও যেন পাওয়া হলো না মায়ার। তীব্র অবিশ্বাস মরীচিকা দেখা দিল মায়ার বিশ্বাসের ওপর। মায়া হৃদকে অবিশ্বাস করল, মেহুকে তীব্র বিশ্বাসী মনে হলো। হৃদ কাউচের ওপর থেকে উঠে নিজের রুমের দিকে যেতে চাইল, কারণ সে এখানে আরও কিছুক্ষণ থাকলে হয়তো রাগের বশে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে এবং রাগের বশে মায়াকে আরও বেশি আঘাত করে ফেলবে। এমনিতেও নিজের রাগটা কন্ট্রোল হচ্ছে না তার, ইচ্ছে করছে এই বাধ্য বউটার গলা চিপে মেরে ফেলতে, তাহলে হৃদের শান্তি হবে। কিন্তু না, হৃদ আপাতত এমন কিছুই করতে চায় না। তাই নিজের রাগ কন্ট্রোল করতে দুহাত মুষ্টিবদ্ধ করে চলে যেতে চাইল বারান্দা থেকে, কিন্তু আবারও পারল না। মায়ার উৎকর্ষা কণ্ঠে বলল, আমার সাথে এতদিন ভালোবাসার নাটক করেছিলেন কেন? মেহু আপুকে বিয়ে করার জন্য? আপনি একটা প্রতারক, মিথ্যাবাদী। আপনি আমাকে ঠকিয়েছেন। আমি আপনাকে কখনই ক্ষমা করব না। মায়ার কথায় এবার
হৃদের সর্বোচ্চ ধৈর্য ভাঙে। মায়া একটার পর একটা অহেতুক কথাগুলো যেন হৃদকে ভিতর থেকে নাড়িয়ে তুলছে। যার রেশ ধরে হৃদ সঙ্গে সঙ্গে গর্জে ওঠে। পাশ থেকে বড় ফ্লাওয়ার ভাসটি মাথার ওপর তুলে সজোরে আছাড় মারল ফ্লোরে। মুহূর্তে অসংখ্য খণ্ডিত টুকরোগুলো ছড়িয়ে পড়ল ফ্লোরে। মায়া চমকে উঠে ভয়ে সিটিয়ে গেল তৎক্ষণাৎ। জড়সড় হয়ে দেয়ালের কাচের সাথে চেপে বসল হাঁটু মুড়ে। ভয়ে ফুঁফিয়ে কেঁদে কেঁদে উঠছে মায়ের শরীরের মন। হৃদ থামল না, বরং আরও ক্ষেপান্তি হলো মায়ার উপরে। শক্ত হাতে মায়ের বাহু চেপে ধরে দাঁড় করিয়ে টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। মায়া হৃদকে থামানোর চেষ্টা করতে হৃদ মায়াকে আবারও দেয়ালের সাথে চেপে ধরে রাগে রিরি করে দাঁতে দাঁত চেপে বলে, নিজেকে কি মনে করিস তুই? হ্যাঁ, আমি তোকে কখনো বলেছি যে আমি তোকে ভালোবাসি? বলি নাই। তাহলে আমি কটবাজ, আমি প্রতারক হলাম কিভাবে? 2 দিন ভালো করে কথা বলছি বলে ভেবেছিস হৃদ খান তোকে ভালোবাসে? তুই হৃদ খানের যোগ্য? হৃদের কথার তেজে অবুঝ মায়া 2 চোখে পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাতর কণ্ঠে বলে, আমাকে আপনি ভালোবাসেননি? আমি তো বোকা। আপনার একটু ভালো ব্যবহারটাকে আমি নিজের ভালোবাসা ধরে নিয়েছিলাম। সত্যি আমি আপনার যোগ্য না, কখনো হতে পারবো না। মেহু আপু আপনার যোগ্য বউ হবে। আপনি ওনাকে বিয়ে করতে চান, তাই তো? ঠিক আছে, তাই হবে। আমি আর আসবো না আপনাদের দুজনের মাঝে, ওয়াদা করছি। একদমই তাই, তুই যা ভাবছিস তাই। আমি মেহুকে বিয়ে করতে চাই। আর তুই কেন? দুনিয়ার কেউ আসতে পারবে না আমাদের মাঝে। এবার যা তুই। রে, বের হ আমার রুম থেকে। হৃদ মায়ার হাত টেনে ধরে ধাক্কা দিয়ে নিজের রুম থেকে বের করে দেয়। প্রচণ্ড রাগে ঠাস করে মায়ার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। মায়াকে ভীষণ অসহায় দেখালো। 2 চোখ ভর্তি সাজানো গোছানো স্বপ্নগুলো ভেঙে যাওয়ার অতি দুর্বল দেখালো। ব্যর্থ মন ও শরীরটা টেনে কোনো রকম নিজের রুমে অবধি পৌঁছালো মায়া। কাঁপা কাঁপা হাতে দরজা লাগিয়ে বিছানার সাইডে গিয়ে ধীরস্থে বসল ফ্লোরে। স্তব্ধ নির্বাক ভঙ্গিতে বিছানার উপর মাথা ঠেকে নিশ্চুপ ফ্লোরে বসে রইল কিছুটা সময়। মন্ত নিশ্চুপ মায়া হঠাৎই কোংড়াতে কোংড়াতে তীব্র গোমট কান্না ভেঙে পড়ল। ধীরে ধীরে সে কান্না ছন্ন ছাড়া হয় উচ্চস্বরে চিৎকারে রূপান্তরিত হলো। নিস্তব্ধ গহীন রাতে ঝংকার তুলল সেই কান্না। তাই বিছানায় নিজের মুখ চেপে ধরে হাউমাউ চিৎকার করে কেঁদে উঠল মায়া। হৃদের প্রতিটা স্বীকারোক্তি ছিল মায়ার এক একটা স্বপ্ন ভাঙার স্তূপ। আজ মায়া হেরেছে, ভীষণভাবে হেরে গেছে। মায়ের মিস্টার ভিলেন মায়াকে ভালোবাসেনি। সে নিজের মুখে বলেছে সে মায়াকে কখনো ভালোবাসেনি। মায়ার বোকামি করেছে, আগ বাড়িয়ে ভালোবাসা চাইতে গিয়েছে। মায়া হেরেছে। মায়ের মিস্টার ভিলেন মায়া কখনোই ছিল না। সে সবসময় মেহু আবদুল্লাহ ছিল। আজও মেহু আবদুল্লারই আছে, থাকবে। আজ হৃদ নিজের মুখে স্বীকারোক্তি না করলে হয়তো মায়া আজও বোকামি করে যেত। হৃদের একটু ভালো ব্যবহারকে ভালোবাসা ধরে ভুল করত মায়া। সবাই সত্যি বলে, একজন গ্যাংস্টার কখনো একটা সাধারণ মেয়েকে ভালোবাসতে পারে না। আজকে তো হৃদ নিজেই বলল মায়া হৃদ খানের যোগ্য নারী নয়। মেহু আবদুল্লাহ হৃদ খানের যোগ্য নারী। এখন মায়ার কি করা উচিত? সবটা মেনে নিয়ে নীরবে হৃদের জীবন থেকে চলে যাওয়া উচিত? না, মায়া তার মিস্টার ভিলেনকে এবার একা ছেড়ে দেওয়া উচিত। সে নিজের জীবন ভালো থাকতে চায়। মায়া কেন তার জীবনে অযথা কাঁটা হয়ে দাঁড়াবে? না, সে কারো জীবনে কাঁটা হয়ে থাকবে না। আর সে চলে যাবে, আর কখনো আসবে না এই শহরে, এই বাড়ির তল্লাটে। এখানে মায়া যেন কিছুই নেই, সবটাই শেষ হলো। দুজনের মনোমালিন্যতায় কাটল পুরোটা দিন। হৃদ রাগে জেদে একাই নাস্তা করে চলে গেল অফিসে। মায়ার খবর নিল না। তবে হৃদ ভাবল হয়তো সন্ধ্যা হতে হতে মায়ের অভিমান কমে যাবে এবং পুনরায় হৃদের কাছে চলে আসবে। কিন্তু হৃদ এই ধারণা করাটাই পরবর্তী ভুলের কারণ হলো। মেহু পুনরায় মায়ের সুযোগ নিল হৃদের অজান্তে। হৃদের বিরুদ্ধে উস্কানিমূলক মিথ্যা কথা বলল। মায়ার বিষণ্ণ ভগ্ন হৃদয় মন্ত্র থেকে শুনল,
বিশ্বাসও করল। মায়া রাত থেকে সারা দিন রুম থেকে বের হলো না। ওইভাবে হেলিয়ে আছড়ে পড়ে রইল ফ্লোরে। সকাল গেল। দুপুর হতে হেনা খান তোড়জোড় করে দরজা ধাক্কাতে শুরু করলো ভয়ে। কারণ তিনি সকালেও বেশ কয়েকবার মায়ার রুমে দরজা ধাক্কা গিয়েছিল, কিন্তু মায়ার সাড়া শব্দ পায়নি। তিনি মায়াকে ঘুমন্ত ভেবে চলে গিয়েছিল। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হতেই তিনি ভয়াত্মক চিন্তিত ভঙ্গিতে অনবরত মায়ের দরজা ধাক্কাতে লাগলো। অবশেষে না পেরে মায়ের দুর্বল শরীর টেনে উঠে দরজা খুলে দিতেই তৎক্ষণাৎ প্রবেশ করল হেনা খান। তিনি চিন্তিত স্বরে মায়াকে কিছু বলবে, তার আগে মায়া বিধ্বস্ত চেহারাটা দেখে মুহূর্তে আতঙ্কে উঠে চিৎকার করে মায়াকে চাপটে ধরে বলে, কি হয়েছে সোনামা, তোর এই অবস্থা কেন? কপালে কিসের রক্তের দাগ? ব্যথা পেলে কিভাবে? চোখ মুখ ফুলে আছে কেন? কান্না করছিস কিন্তু কেন বল না দাদিকে। হেনা খানের পরপর প্রশ্নে একটা উত্তর করল না মায়া, বরং নীরবে জড়িয়ে ধরে হেনা খানের বুকে মাথা রাখল অশান্ত মন। চিন্তিত হেনা খান মায়াকে জড়িয়ে নিয়ে লাগাতার প্রশ্ন করেই যাচ্ছে। মায়া বেশ শান্ত স্বর একটু করে বলল, সে বাথরুমে পড়ে গিয়ে কপালে ব্যথা পেয়ে কেঁদে ঘুমিয়ে পড়েছিল, তাই কিছু বলতে পারে না সে। হেনা খান মায়ার কথা বিশ্বাস করল কিনা জানা নেই, তবে মায়াকে তীব্র শাসাতে শাসাতে বিছানায় বসালো। ফার্স্টের বক্স চেনে মায়ের কপালে শুকিয়ে যাওয়া রক্তটা পরিষ্কার করে দিতে দিতে বুঝল মায়ের গায়ে তীব্র জ্বর বাঁধিয়েছে ততক্ষণে। উত্তেজিত হেনা খান তৎক্ষণাৎ ডাক্তার ডাকলো ফোন করে। টেনশনে তিনি মায়ের হাত মুখ ধুয়ে দিয়ে গায়ের পোশাক চেঞ্জ করতে ততক্ষণে ডক্টর চলে আসলো। দুর্বল মায়ের জ্বরটা চেক করতে থার্মোমিটার দেখা গেল 104 ডিগ্রি জ্বর। ডক্টর মায়ের ওষুধের প্রেসক্রিপশন লিখে হেনা খানকে দিয়ে বিদায় নিল এবং যেতে যেতে সাজেস্ট করলো মায়ের মাথায় পানি ঢালতে। হেনা খান তাই করলো। সার্ভেন্ট দিয়ে প্রেসক্রিপশন পাঠালো ওষুধ আনতে এবং মালাকে দিয়ে মায়াকে বিছানায় আড়াআড়িভাবে শোয়ালো মাথায় পানি দেওয়ার জন্য। ধীর সময় নিয়ে মায়ার মাথায় পানি ঢালল। মাথা মুছে মায়াকে সোজা করে শোয়ালো। তখন মায়ার জ্বর গোংড়াচ্ছিল কাঁপুনি দিয়ে দিয়ে। অস্থির হেনা খান মায়াকে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শোয়ালো বিছানায়। তিনি মায়াকে ঝাপটে ধরে বসে আছে। সার্ভেন্ট দিয়ে খাবার আনালো। শত চেষ্টা করেও মায়াকে তেমন কিছু খাওয়াতে পারল না। অল্প খাবারে ওষুধ খাওয়ানো মায়াকে। অস্থির হেনা খান তখনও বুঝতে পারল না কেন হঠাৎ করে মায়ের জ্বর হলো। অজ্ঞাত হেনা খান মায়াকে নিয়ে বেশ অনেকক্ষণ বসে রইল বিছানায়। কাউকে জানালো না মায়ের হঠাৎ অসুস্থতার কথাটা। বিকেলের দিকে মায়া জ্বর কিছুটা নেমে আসতে চোখ পিটপিট করে তাকালো সেই হেনা খানের বক্ষতলে। দুর্বল শরীর খানিকটা নড়ে চড়ে উঠতেই হেনা খান মায়ের সোজা করে বসালো। মায়া কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে মায়া জানালো সে একটু নিচে গিয়ে বসবে। রুমে বসে থাকতে অশান্তি লাগছে। মায়ার কথা অনুযায়ী হেনা খান মায়াকে ড্রয়িং রুমের সোফায় বসে কিচেন রুমে গেল মায়ের জন্য স্যুপ আনতে। সেই সুযোগে মায়া দুর্বল শরীরটা টেনে গায়ে এলিয়ে চোখ বন্ধ করে সোফায় বসে রইল বেশ কিছু সময়। হঠাৎ নিজের পাশে কারো উপস্থিতিতে বুঝতে পারে মায়া দুর্বল লাল লাল চোখ খুলে হালকা ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চোখ পড়ল মেহুর সুন্দর হাসি মুখখানা। মায়া নড়ল না, কিছু বলল না, কোনো রকম প্রতিক্রিয়া জানালো না মেহুকে, বরং একনিষ্ঠভাবে জায়গায় বসে পুনরায় ঘাড় সোজা করে চোখ বন্ধ করে নিল। মায়া অসুস্থ বেহাল দশা চেহারাটা দেখে মেহু যা বোঝার বুঝে নিল। হৃদের সাথে মনোমালিন্যটা কিছুটা আঁচ করে নিল মায়ার কপালে আঘাতে দেখে। মেহু নিজের বিচক্ষণতা কাজে লাগিয়ে তৎক্ষণাৎ জোরালো বুদ্ধি খাটালো মায়ার উপর। প্রথমে মায়ার সাথে কৌশল বিনিময় করল। মায়া উত্তর না দেওয়ার সোজা সাপটা বলে বসল, শুনলাম তোমার ভাইয়ের সাথে নাকি ফিহার বিয়ে। রিদি বলল আমার সাথে, এও বলল আমাকে 2 দিন আগে চলে আসতে খান বাড়িতে।
ভালোবাসার মানুষের কথা ফেলতে পারিনি, তাই চলে আসলাম। আসলে আজ সারাদিন আমরা একসাথে ছিলাম, দুপুরে লাঞ্চও একসঙ্গে করলাম। পরে রিত বলল আমাকে খানবাড়িতে চলে আসতে, সেই নাকি আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরবে আমার জন্য। ডিনার আমার সাথে করতে চায় তাই। আচ্ছা, তুমি জানো তো ফিয়ার বিয়েটা যে এই খানবাড়ি থেকেই হচ্ছে সেটা? মায়া মেহুর দীর্ঘ কথা তেমন কোনো প্রতিক্রিয়া জানালো না, বরং চোখ বন্ধ রেখে আস্তে করে বলল না। ও আমি কিন্তু আগে থেকেই জানতাম, রিত বলেছিল। অবশ্য রিত আমার সাথে সব কিছু শেয়ার করে সব সময়, যেমন তোমার বিষয়গুলো করেছিল। বাই দ্য ওয়ে, কী করবে কিছু ভেবেছ? রিত নিশ্চয় তোমাকে বিয়ের জন্য না করেছে, তাই তো এমনটা হবে আমি আগেই বলেছিলাম। তারপরও তোমার ভালোর জন্য কাল তোমাকে বুঝাচ্ছিলাম এত করে, কিন্তু তুমি বুঝতে চাওনি। যাই হোক, এখন সত্যিটা জানার পর কি করবে কিছু ভেবেছ? দেখো, তোমার জন্য আমরা এক হতে পারছি না। হৃদের দাদা দাদি জোর করে ওনারা হৃদের গলায় তোমাকে বেঁধে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু হৃদ তার মায়ের পছন্দ মানে আমাকে সাথে সারা জীবন থাকতে চায়। এবার তুমি স্বেচ্ছায় আমাদের জীবন থেকে চলে গেলে সব ঝামেলা মিটে যাবে। দাদা দাদিও আর হৃদকে জোর করতে পারবে না। এবার তুমি বলো কবে যাবে আমাদের মধ্যে থেকে? মায়া ড্রয়িং রুমে এসেছিল শান্তির জন্য, কিন্তু অশান্তির জীর্ণ পুনরায় ছড়িয়ে পড়ল মায়ার শরীরে। ঠোঁট ভেঙে আসছে কান্নাগুলো, বুক ধড়ফড়ে তীব্র চাপা আর্তনাদ জ্বলন্ত তাজা হলো মেহুর কথায়। মায়া চোখ বন্ধ থাকা অবস্থায় জল গড়িয়ে পড়ল চোখের কানিশ বেয়ে। মায়ার নিজের চোখে জল লুকাতে দুর্বল শরীরে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। মেহুর কথায় তৎক্ষণাৎ উত্তর না করে চলে যেতে নিল সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে। কয়েক কদম সামনে হেঁটে পেছনে না তাকিয়ে কষ্ট ধরা গলায় ঝেড়ে শান্ত স্বরে মেহুর উদ্দেশ্য বলল, কারো জীবনে ঝামেলা হতে চাই না আমি, তাই খুব শীঘ্রই চলে যা বাপু, চিন্তা করো না। ভাইয়ের বিয়েটা শেষ হওয়ার অপেক্ষায় আছি। পিছন থেকে মেহু সিকিউরিটির জন্য বলে, কথার নড়চড় করবে না তো? না। বিকেল হতে খানবাড়ি বিয়ের ডেকোরেশনের কাজ চলছে তোড়জোড় করে। ইতিমধ্যে ফিহা ও তার পরিবার সবাই চলে এসেছে খানবাড়িতে, আয়ান ছাড়া। সে কালকে আসবে ফিহার হলুদে অনুষ্ঠানে। হেনা খানের বড় মেয়ে সাহেবাও ও তার স্বামী সন্তান নিয়ে হাজির হলো খানবাড়িতে। মেহুর পরিবার অনেকটা আগে চলে এসেছিল খানবাড়িতে। কাল ফিহার হলুদ সন্ধ্যা, তাই আজকে খানবাড়ির সদস্যরা একত্রে হাজির হলো বাড়িতে। হেনা খান অনেকটা ব্যস্ত নিজের মেয়েদের, জামাইয়ের, নাতি নাতদের নিয়ে। অসুস্থ মায়াকে তিনি সময় দিতে পারলে মালাকে মায়ার পাশে বসিয়ে রেখেছেন এবং তিনিও কিছুক্ষণ পর পর মায়ার তদারকি করছে রুমে গিয়ে গিয়ে। বিকেলের দিকে মায়া জ্বরটা কমে গেল। মেহুর সাথে কথা বলার পর পুনরায় মায়া গা কাঁপিয়ে জ্বর বেঁধেছে শরীরে। ফিহা মায়ার অসুস্থতার খবর পেয়ে তখন থেকে পাশে বসে আছে চিন্তিত মুখ নিয়ে। কেন, কী জন্য, কী কারণে হঠাৎ করে মায়ের এতটা অসুস্থ হয়ে পড়ল, সেটা কেউ ধরতে না পারলেও মেহু ঠিকই বুঝতে পারল মায়ের অসুস্থতার কারণটা। রিত আসলো রাত 9টার দিকে। মায়ের সাথে মনোমালিন্যতার কারণে আজ একটু তাড়াতাড়ি বাসায় ফেরা তার। সারাটা দিন তার এমনিতে অস্থিরতায় কেটেছে বউটাকে আঘাত করে। ভালোবাসার বউ তার হয়তো একটু অবুঝ, বুঝে কম, কিন্তু রিত সে তো আর অবুঝ নয়। নিজেরা কন্ট্রোল করে বউটাকে আঘাত না করে আরও একটু ধৈর্য ধরে বোঝানো দরকার ছিল তার। অনুতাপে সারাটা দিন হৃদের কাজও মনে বসল না বউটার জন্য। ভিতরে ভিতরে ছটফট করছে বেশ। হৃদ নিজের মনোমালিন্য পাশে রেখে খান বাড়িতে ঢুকতে জানতে পারল মায়ের তীব্র অসুস্থতার খবর। বড় বড় পা ফেলে অনেকটা দৌড়ে পৌঁছালো মায়ার রুমের দরজার সামনে। হৃদের অস্থির চোখ দুটো ভাসল মায়ার রুমে জড়ানো পরিবারের সদস্য ছোট খাটের ভিড়টাতে। মায়ার মাথায় পুনরায় পানি ঢালা হচ্ছে তীব্র জ্বরের ঘোরে। হেনা খান কান্নাকাটি করছে মায়াকে নিয়ে। আরাব খান মায়ের মাথায় অন্য পাশে বসে আছে। ফিহা, মালা মায়ের পায়ের কাছে বসা। মেহেরবান সাহেবা, নিহা, মালিহা, আয়শা, মেহু সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে বিছানার সামনে। হেনা খান মায়ার মাথায় পানি ঢালছে। হৃদ থমকে যাওয়ার কিছুক্ষণ দাঁড়িয়ে রইল।
মায়া অসুস্থতার সম্পর্কে অবগত নয় সে। তাকে কেউ জানায়নি তার বউয়ের এতটা অসুস্থতা। কে স্থির জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে চোখে পড়ল আরাফ খানের। সূক্ষ্ম কণ্ঠে হৃদকে ভিতরে ডাকলো। উপস্থিত সবাই ঘাড় ঘুরে হৃদের দিকে তাকালো। হৃদ ধীর পায়ে রুমে প্রবেশ করলো। কয়েক কদম হেঁটে মায়ার দিকে এগিয়ে যেতে মায়ার জ্বরের ঘোরে দুর্বল শরীরে কাত হয়ে শুয়ে পড়ে হেনা খানের কোলে মুখ গুজে। বেহাল মায়া হৃদের উপস্থিত বুঝতে পেরে পাশ ফিরিয়ে শুলো হৃদকে নিজের চেহারা দেখাবে না বলে। হৃদ থামে। মায়ার কাণ্ডে স্থির জায়গায় দাঁড়িয়ে রইল, নড়ল না। কিন্তু তৎক্ষণাৎ আহাজারি করে উঠল হেনা খান। মায়া হঠাৎ করে কাত হয়ে শুয়ে পড়ার তার কানে পানি ঢুকলো অনেকটা। কিন্তু এতে মায়ার কোনো রকম প্রতিক্রিয়া জানালো না, বরং শরীর শক্ত করে খিঁচে পড়ে রইল হেনা খানের কোলে মুখ গুজে। হেনা শত বলে মায়ের মাথা পুনরায় পানি দিতে পারল না। আর অবশেষে মায়ের ভিজা মাথায় তলা বেঁধে গায়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে দিয়ে হেনা খান মায়াকে নিজের কোলে শুয়ে রাখলো। ওইভাবে একে একে সবাই রুম ছাড়লো। হৃদ ছাড়ল না, চোখ মুখ শক্ত করে ঠাই জায়গায় দাঁড়িয়ে রইল। স্থির পায়ে দাঁড়িয়ে থাকলো মায়ার দিকে তাকিয়ে থেকে। মায়া হৃদের উপস্থিত বুঝে হেনা খানের কোলে মুখ গুজে পাশে ফিরে পড়ে রইল। নিস্তব্ধ পরিবেশে ভাঙালো প্রথম হেনা খান। তিনি হৃদকে ফ্রেশ হতে বললেন। হৃদ বিনা শব্দে রুম ছাড়ল। তবে রাগ মাটি হলো না, তীর মেজাজে চলে গেল। হেনা খান আরও কিছুক্ষণ মায়াকে নিয়ে বসে থাকলেন। একটা সময় তিনি মায়াকে বিছানায় ঠিকঠাক করে শুয়ে দিয়ে তিনি গেলেন নিচে মায়াকে ঘুমাতে বলে। বাসায় মেহমান আছে, তাদের সবাই ডিনার করাতে হবে। কাল ফিয়া হলুদের অনুষ্ঠান, অনেক কাজ হাতে। আপাতত সবাই ডিনার করে রেস্ট নেওয়া দরকার। সকাল থেকে সবার ব্যস্ততা শুরু হবে। সেখানে মায়ের এক্সট্রা যত্ন দরকার হবে। তাছাড়া রাত প্রায় বেশ হয়েছে, মায়াকে এবার কিছু খাইয়ে মেডিসিন খাওয়ানো দরকার, নয়তো আরও অসুস্থতা বাড়ার সম্ভাবনা আছে। চিন্তিত হেনা খানে মায়াকে রুমে একা শুয়ে নিচে যেতেই মায়ার রুমে প্রবেশ করল হৃদ। মায়া তখনও বিছানা হালকা নড়াচড়া করছিল জ্বরের অশান্তিতে। কিন্তু হঠাৎ হৃদের উপস্থিত বুঝে মায়া শরীর খিঁচে চোখ বন্ধ করে বিছানার ওপাশে পড়ে রইল ঘুমের ভান ধরে। হৃদয় মায়ের বিষয়টি বুঝতে পারল, কিন্তু তারপরও জায়গা থেকে নড়ল না। দরজার সামনে স্থির দাঁড়িয়ে রইল মায়ার দিকে চোখ মুখ লাল করে তাকিয়ে থেকে। দুহাত মুষ্টিবদ্ধ করে তার হয়তো রাগ কন্ট্রোল করছে। নিস্তব্ধ পরিবেশে 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট, প্রায় 1 ঘন্টা যাবৎ ছায় দাঁড়িয়ে থাকলো হৃদ, নড়ল না। মায়া হেলিয়ে বিছানায় পড়ে রইল। একে অপরের উপস্থিত বুঝতে পেরে দুজনে। তারপর রুমময় জোরে শুধু নিস্তব্ধতা বিরাজমান। দুজনে গাঢ় নিস্তব্ধতায় ভেঙে হঠাৎই হাজির হলো মেহু হৃদের খোঁজে। হৃদকে মায়ের রুমে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে তাকালো সে বিছানায় পড়ে থাকা মায়ার দিকে। মায়া ওপাশে ফিরে শুধায়। মেহু তীক্ষ্ণ দৃষ্টি ঘুরিয়ে হৃদের দিকে তাকিয়ে হাসি মুখে রুমে প্রবেশ করল। হৃদ মায়ের সম্পর্কে মনোমালিন্য বুঝে অবুঝ সেজে মেহু হৃদের পাশাপাশি দাঁড়ালো। মায়াকে শুনিয়ে মিষ্টি স্বরে হৃদকে জানালো মেহু হেনা খান ডিনারের জন্য হৃদকে নিচে ডাকছে এবং মেহু অপেক্ষা করছে হৃদের জন্য ডিনারে। একসঙ্গে খাবে বলে। হৃদ মেহুর কথাগুলো শুনেও যেন শুনল না, বরং পুনরাগে কটমট দৃষ্টি মায়ের দিকে স্থির করা তার। মেহু পুনরায় মিষ্টি স্বরে ডাকতে হৃদ তেজ দেখে বের হয়ে যায় রুম থেকে। যাওয়ার পূর্বে হৃদের সম্পূর্ণ রাগ প্রকাশ পেল মায়া রুমের দরজার উপর। হৃদ শক্ত হাতে ঠাস করে দরজাটি লাগানোর ফলে মায়ার রুমের দেয়াল মেঝে খানিকটা কেঁপে উঠল দাঁড়াম করে। আকস্মিক ঘটনা, মায়া মেহু দুজনেই কেঁপে উঠছিল। তবে মেহু নিজের কাজে সফলতা অর্জন করতে পেরে মুহূর্তে বাঁকা হেসে ঘাড় ঘুরিয়ে মায়াকে এক পলক দেখে নিয়ে সে হৃদের পিছন পিছন বের হয়ে যায় রুম থেকে। হৃদ মেহু অনুপস্থিতি বুঝতে মায়ের বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল তৎক্ষণাৎ। মায়া কান্না বেগের সাথে সাথে তার শরীরময় ঢুলছে তীব্র কাঁপুনিতে।